আজকে আমরা কথা বলবো দক্ষিণ এশিয়ায় আইনের শাসন এবং বিচার ব্যবস্থা নিয়ে। ভুটান, নেপাল বা আফগানিস্তান এগুলা খুবভাবে ব্রিটিশের অধীনে ছিল না। বাকি দেশগুলা মোটামুটি ব্রিটিশের অধীনে ছিল। ব্রিটিশের ভাইসরয় আসলে একই সাথে বিচার ব্যবস্থা এবং পুলিশ দুইটাই একই সাথে পরিচালনা করত। এখন দক্ষিণ এশিয়ার এই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা আর মালদ্বীপ এই সব দেশে একইভাবে পুলিশ এবং বিচার ব্যবস্থা মোটামুটি পরিচালিত হয়। কিছু ব্যতিক্রম আছে। যেমন বাংলাদেশে প্রধানমন্ত্রী এইখানে পুলিশের নিয়ন্ত্রণও করে বা বিচার ব্যবস্থার বিচারক, উচ্চ আদালতের সম্পূর্ণ বিচারক নিয়োগ এর ক্ষমতাও আসলে তার হাতে। যদিও এখানে রাষ্ট্রপতি পুতুল হিসেবে কাজ করে, তো বিচার ব্যবস্থা যে ঠিকমতো কাজ করে না, আইনের শাসন ঠিকমতো কাজ করে না, তা মামলা জমে থাকার পরিমাণ দেখলেই বোঝা যায়। বাংলাদেশে এই মামলা জমে থাকার পরিমাণ প্রায় 42 লাখ। ভারতে একই রকম, জনসংখ্যা অনুযায়ী মামলা জমে গেছে প্রায় 5 কোটি। পাকিস্তানে মামলা জমে গেছে প্রায় 26 লাখের মতো। এবং শ্রীলঙ্কায়ও মামলা জমে গেছে জনসংখ্যা অনুযায়ী 1.1 মিলিয়ন বা 11 লাখ। জনসংখ্যায় সবচেয়ে বেশি মামলা জমে গেছে শ্রীলঙ্কাতে। তো বাংলাদেশে সব কিছু এক ব্যক্তির কথাই চলে। পুলিশ, বিচার ব্যবস্থা, আইনের শাসনের মূল দুইটা অঙ্গ একইভাবে চলে। ভারতের এই ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। ভারতের উচ্চ আদালতের বিচারক নিয়োগ হয় কলেজিয়াম সিস্টেমে। সাধারণত বিচারকদের একটা কমিটি উচ্চ আদালতের বিচারক নিয়োগ করে। এখানে শুধু রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন হয়, অর্থাৎ ওখানে রাষ্ট্রপতি রিজেক্ট করতে পারে, কিন্তু কোনোভাবেই সে স্ব-উদ্যোগে এককভাবে বা সরকার এককভাবে চাইলেই কোনো বিচারককে উচ্চ আদালতে নিয়োগ দিতে পারে না। পাকিস্তানও খানিকটা এইরকম। সেখানে বিচারকদের নিয়োগ প্রক্রিয়া বিচারকদেরই হস্তক্ষেপ আছে। অন্যদিকে শ্রীলঙ্কা এরকম কমিটি আছে যে বিচারকদের নিয়োগ দেওয়ার জন্য বিচারকদেরই একটা কমিটি আছে, কিন্তু চাইলে প্রেসিডেন্ট এখানে সরাসরি বিচারকদের নিয়োগ দিতে পারে। এই কারণে শ্রীলঙ্কায় বিচারক ব্যবস্থা খুব একটা পলিটিক্যাল বায়াসনেস না, এটা বলা যাবে না। এবং মামলা জমে থাকার জনসংখ্যা অনুযায়ী সবচেয়ে বেশি মামলা 1 কোটি জনসংখ্যার বিপরীতে মামলা জমে থাকা পরিমাণ সবচেয়ে বেশি শ্রীলঙ্কায়। আর মালদ্বীপ ছোটো দেশ, ওইখানে আসলে খুব বেশি বলার কিছু নেই। ওখানেও মাঝে মাঝে দেখা যায় চায়না ভারত পোলারাইজেশনের কারণে রাজনৈতিক অস্থিরতা দেখা যায় ওদের ওইখানে। তো ওখানে বাদই দিলাম, এই বাকি 4টা নিয়ে কথা বলা যাক। এখানে পুলিশ, বাংলাদেশের পুলিশ আসলে সরকারি দলের প্রধানমন্ত্রী বা সরকারি দল পরিচালনা করে। পুলিশের বড় অফিসারদের নিয়ন্ত্রণ করে মন্ত্রী বা উপরের দিকের লিডাররা, আর ছোট অফিসারদের নিয়ন্ত্রণ করে ছোট রাজনৈতিক দলের নেতারা। এইখানে ভারতের ক্ষেত্রে, ভারত বা পাকিস্তানের পুলিশ আসলে একইভাবে পরিচালিত হয়। এখানে সরকারি হস্তক্ষেপ আছে। ভারতের প্রদেশগুলোর পুলিশ আসলে নিয়ন্ত্রণ করে প্রদেশ সরকারগুলো, এবং সেন্ট্রাল পুলিশ নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভারতের যে ইডি আছে, তারপরে সিবিআই আছে, এই প্রতিষ্ঠানগুলো অনেক প্রদেশের মুখ্যমন্ত্রীর পিছনে লাগানো হয় রাজনৈতিক কারণে। এই যে ইডি, সিবিআই বা এই ধরনের প্রতিষ্ঠানগুলো আসলে পরিচালিত হওয়া উচিত একটা স্বাধীন দল নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে। যেমনটা শ্রীলঙ্কায় পুলিশ আছে, যে পুলিশ কমিশন আছে, ওই ধরনের কমিশনের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগ, বদলি, অপসারণ এবং পরিচালনার মনিটরিংটা পরিচালিত হওয়া উচিত এই ধরনের কমিশনের মাধ্যমে। শ্রীলঙ্কার যে পুলিশ কমিশন সিস্টেম আছে, ওখানে দেখা যাচ্ছে যে ওদের ওইখানে প্রেসিডেন্ট পদত্যাগ, সরকার কিছুদিন আগে প্রেসিডেন্ট বা সরকার পদত্যাগ করতে বাধ্য হলো, কিন্তু ওখানে খুব বেশি মানুষ মারা যায় নাই। কিন্তু বাংলাদেশে হাসিনাকে সরাতে যেয়ে দেখা যাচ্ছে 1500-2000 লোক মারা গেছে এবং হাজার হাজার লোক আহত হয়েছে। এখানে পুলিশ কমিশন থাকলে পুলিশকে ওইভাবে সরকার বা আওয়ামী লীগ বা হাসিনা এইভাবে নিয়ন্ত্রণ করতে পারতো না, এবং এত মানুষের জীবন যাইতো না তাকে উৎখাত করতে গিয়ে। তো এদের এই সমস্যার সমাধান আসলে করতে হবে, পুলিশকে মোটামুটি কমিশনের অধীনে আনতে হবে, এবং বিচার ব্যবস্থায় কোনোভাবেই রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। এমন একটা, যেমন বিচার ব্যবস্থায় বিচারক নিয়োগের ক্ষেত্রে সর্বদলীয় সংসদীয় কমিটিও এখানে আসতে পারে। তো এই সিস্টেমের কারণে আমাদের এখানে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে না।
এই ব্রিটিশদের রেখে যাওয়া যে সাংবিধানিক সিস্টেম বা যে প্র্যাকটিস প্রশাসনিক বা আইনি যে প্র্যাকটিস, তার কারণে এখানে এই দেশগুলা পুলিশ বা আইনের শাসন ঠিকমতো কাজ করে না। এই জন্য এই দেশগুলো আসলে অর্থনৈতিকভাবেও আগাতে পারতেছে না। আমরা দেখি ইসরায়েল বা নরওয়ে বা ইউকেতে পুলিশ সরাসরি ব্রিটিশ এইসব দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে। ক্ষমতায় থাকাকালীন এইসব দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা চলে। আমরা জানি ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনার সময় মিটিং করার কারণে তার বিরুদ্ধে তদন্ত চলেছে এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করেছে। কিন্তু বাংলাদেশে, আমাদের এই সাউথ এশিয়ায় কান্ট্রিগুলোতে আসলে কি কখনো এই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এভাবে তদন্তর মুখোমুখি হয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে? কেন হয় না? কারণ হচ্ছে এই প্রশাসনিক বা আইনি সিস্টেমের সব কিছু মোটামুটি এদের কুক্ষিগত। এদেরকে চ্যালেঞ্জ করার মতো কোনো প্রতিষ্ঠান এখানে নাই। কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করার জন্য আলাদা একটা প্রতিষ্ঠান আছে। কোনো বাংলাদেশ, এই সাবকন্টিনেন্টের কোনো দেশে এরকম আছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আলাদা একটা স্বাধীন প্রতিষ্ঠান আছে তদন্ত করার জন্য? নাই। তো আমাদের দক্ষিণ এশিয়ার জনগণ হিসেবে আমাদের দাবি করতে হবে আসলে দল নিরপেক্ষ আইনের শাসনের মনিটরিংয়ের জন্য দল নিরপেক্ষ কমিশন। এই কমিশনগুলো যখন আসবে তখন আসলে আপনার এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে চলবে এবং মানুষ কোনো ধরনের কোনো বিচ্যুতি ছাড়াই সেবা পাবে। বিচারালয় গেলে সেবা পাবে, মানুষ বিচারালয় বা পুলিশের কাছে যেতে আগ্রহী হবে। বাংলাদেশে উচ্চ আদালতের নিয়োগ দেওয়ার প্রক্রিয়াটা পুরো সরকার তথা প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সরকারেরই রেকর্ড আছে উচ্চ আদালতের অ্যাক্টিং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেশছাড়া করার। শ্রীলঙ্কায়ও সরকারের সাথে বিচার বিভাগের সংঘর্ষের রেকর্ড আছে। ভারতে এখন সরকার বা সরকার ক্ষমতাসীন দল উচ্চ আদালতের বিচারক নিয়োগ দেওয়ার যে সিস্টেম আছে বর্তমানে, সেটা চেঞ্জ করে রাজনীতিবিদদের হাতে এটা আনার চেষ্টা করতেছে। আবার পাকিস্তানে নিয়োগ সিস্টেমটা ভালো, তাদের আপাতত এরকম কোনো সিস্টেম দেখা যায় না। কিন্তু পাকিস্তানের উচ্চ আদালতের বিচারকদের ইতিহাস আছে যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে শাস্তি দিয়ে তাকে পদ ছাড়া করার ইতিহাস আছে। কিন্তু পাকিস্তানের ডিপ স্টেট হিসেবে সেনাবাহিনী কাজ করে। তো সেনাবাহিনীর কারণে হয়তো বা তারা পাকিস্তানের উচ্চ আদালতের বিচার ব্যবস্থা অনেক শক্তি দেখাতে পারে। তো এই সমস্যা আসলে পাকিস্তানের বিচার ব্যবস্থা শক্তিশালী বলা যায়, কারণ ওখানে 1 কোটি জনসংখ্যা প্রতি মামলা জমে থাকার পরিমাণ সাউথ এশিয়ায় শ্রীলঙ্কা, বাংলাদেশ বা পাকিস্তান তুলনায় বেশ কিছুটা কম। তো আমাদের আসলে এই যে মামলা জমে যাচ্ছে, এটা সিস্টেমের সমস্যা আছে, প্লাস আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত প্রক্রিয়ার সমস্যা আছে, প্লাস বিচারকদের যেভাবে মামলা শুনানি হয় এই শুনানি প্রক্রিয়ার সমস্যা আছে বলে আমার মনে হয়। এখন এই সমস্যা আর সমাধানের জন্য আইন কানুন তো চেঞ্জ করতেই হবে, প্লাস এইসব দেশগুলার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জেলায় প্রতি বছর আসলে গণশুনানি হওয়া উচিত, বিচারিক গণশুনানি হওয়া উচিত। সেই গণশুনানিতে থাকতে পারবে যাদের মামলা পেন্ডিং আছে, তারা পুলিশ থাকবে বা তদন্তকারী কর্তৃপক্ষ থাকবে, প্লাস বিচারকরা থাকবে, প্লাস আইনজীবীরা যারা কোর্টে কাজ করে এই আইনজীবীরা থাকে, প্লাস স্থানীয় সংসদ সদস্য যারা আইন প্রণয়ন করে, তাদের সমন্বয়ে প্রতি বছর প্রত্যেকটা জেলায় এই দেশগুলোতে গণশুনানি হওয়া উচিত, যাতে নাগরিকরা বুঝতে পারে, যারা মামলা করেছে যারা বুঝতে পারে যে মামলা কেন এত দেরি হয়, প্লাস আসলে কে কীভাবে এখানে রোলটা প্লে করে সেইটাও মানুষ জানতে পারবে। আবার অনেক সময় দেখা যায় যে উচ্চ আদালত রায় দিছে কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন করে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই রায় মানতে হবে, আর নয় রায় রিজেক্ট করতে হবে। এখন এই রায় রিজেক্ট করার পথটা হচ্ছে যে এটা গণভোট বা বয়োজ্যেষ্ঠ নাগরিকদের গণভোটের মাধ্যমেও আদালতের রায় থাকবে না, রাজনীতিবিদদের রায় থাকবে, সেটা আসলে ফয়সালা হওয়া উচিত। উচ্চ আদালতে বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় রাজনীতিবিদরা যুক্ত হইতে চাচ্ছে। তো বাংলাদেশ বা শ্রীলঙ্কায় আসলে উচ্চ আদালতের বিচারক রাজনীতিবিদরাই নিয়োগ দেয়,
কিন্তু এখানে পেন্ডিং মামলা ভারতের তুলনায় 1 কোটি প্রতি খুব একটা কম না, এবং এখানে রাজনীতিবিদদের সাথে বিচারকদের দ্বন্দ্ব বেশ দেখা যায়। তো ভারতের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাও যে খুব একটা ভালো ফল দেবে তা এই দুই দেশের অভিজ্ঞতা থেকে বলা যায় না। ইভেন ভারতের বর্তমান অবস্থায় বিচারকদের বিভিন্ন রকম প্রণোদনা বা রাজনীতিবিদদের প্রণোদনা দেওয়ার যে উদাহরণ দেখা যায় সেটাও খুব একটা ভালো উদাহরণ বহন করে না। বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায় দেওয়া আসামের সাবেক প্রধান বিচারপতি বিজেপির সমর্থনে সংসদীয় উচ্চকক্ষে সদস্য হিসেবে শপথ নেওয়ার কিন্তু রেকর্ড আছে।